গোপালগঞ্জে হামলার ঘটনায় প্রায় 500 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, 2 দিনে গ্রেফতার অর্ধশত। 3 ঘন্টা শিথিলের পর ফের বহাল কারফিউ। কারফিউ শিথিল করলে আমাদের যানজীবন স্বাভাবিক হলে আমাদের উপকার। কিস্তি আছে, ব্যাটারি গাড়ি বসে যাবে। বাসায় কিছু নেই, মাছ কিনতেই পেলাম না, 2 কেজি আলু করে মরিচ কিনে চলছে। 63 জেলা যেরকম হবে আমাদের জেলাটাও যেন ঠিক সেরকম ভাবেই সবকিছু ঠিকঠাক থাকে। অনেক ছিল ছোট ছোট বাচ্চা যারা আমাদেরকে আক্রমণ করেছে। প্রত্যেকটা এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি। সহিংসতায় গুলিবিদ্ধ অটোরিকশা চালক রমজানের মৃত্যু। কোনো দল না করেও রাজনীতির বলি দীপ্ত আর সোহেল, বলছে পরিবারের বিচারের দাবি। কোনো দলে নাই দাদা, আপনারা দেখেন আমার ভাইটা যারা করছে আমরা বিচার চাই। কোনো ডাক্তারও তারা দেখে নাই। ওই পাশে আরেকটা লাশ ছিল, তারও কোনো ট্রিটমেন্টও করে নাই। যখন ছেলে কান্দে করে নিয়ে কবরে আল্লাহর মাল আল্লাহ দিয়ে গেছে, কত কষ্ট করতা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতাদের। যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসী থাকবে সেখানে প্রতিরোধের ডাক। ষড়যন্ত্র করে চোরাই পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টায় অনেকে, অভিযোগ বিএনপি নেতাদের। বিশৃঙ্খলা করে কারা জাতীয় নির্বাচন পেছাতে চায় খুঁজে বের করার আহ্বান। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মাঝে বাড়ছে দূরত্ব। ঐক্য নষ্ট হলে আসতে পারে নতুন সংকট, ঝুলে যেতে পারে গণতন্ত্রে ফেরা, মানছেন রাজনীতিকরাও। ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে ছিল কমপ্লিট শাটডাউন। বর্বরতায় শহীদ হন মুগ্ধ সহ 29 জন। আন্দোলনের মোড় ঘুরিয়ে দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং সপ্তাহ ব্যবধানে রাজধানীতে 10 থেকে 20 টাকা বেড়েছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। চড়া ইলিশ সহ মাছের বাজার, উচ্চ মূল্যে স্থির চালু বাজার। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার ঘটনায় প্রায় 500 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। সংঘাতের ঘটনায় 2 দিনে অভিযান চালিয়ে প্রায় 50 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এদিকে 3 ঘন্টা শিথিলের পর দুপুর 2টা থেকে ফের বহাল রয়েছে কারফিউ। জয়ন্ত শিরালের রিপোর্ট, ছবি তুলেছেন শাহজাহান খান। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বুধবার দফায় দফায় হামলা চালায় পতিত আওয়ামী লীগ সমর্থক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 5 জনের, আহত হয়েছেন অনেকে। ঘটনার 2 দিন পর শুক্রবার 75 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 400 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 50 জনকে। যেহেতু একটা ভোলাটাইল সিচুয়েশন হয়েছে, ধীরে ধীরে হয়তো স্বস্তি ফিরে আসবে সবার মধ্যে। আমরা তৎপর আছি, প্রত্যেকটা এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি। এদিকে গত 2 দিনের তুলনায় অনেকটা স্বাভাবিক গোপালগঞ্জ। খুলেছে দোকানপাট, বেড়েছে যান চলাচল। সরকারের কাছে অনুরোধ যে গোপালগঞ্জের কোনো সাধারণ মানুষ যারা খাইতে খায় তারা যদি কোনো এই ঝামেলার ভিতর যদি তাকে কোনো জড়ায় না। 3 ঘন্টার জন্য কারফিউ শিথিল হয়েছে। এখন আমরা যে এসে দোকান খুলছি। এখন এইভাবে তো চললে আমাদের গরিব মানুষ আমরা কিভাবে চলবো? যদি এইভাবে থাকে তাহলে পরিস্থিতি তো আরো আমাদের খারাপ হয়ে দাঁড়াবে। আমরা তখন কি করব? কিস্তি আছে, ব্যাটারি গাড়ি বসে যাবে, তখন তো আমরা আরো সমস্যায় পড়ে যাব। এদিন দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জে আবারও বহাল থাকছে কারফিউ। পবিত্র জুমার নামাজের কথা মাথায় রেখে বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ অবস্থা শিথিল করা হয়েছে। এ সময়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে সরকারি কলেজের সামনে আছেন রিপোর্টার আল আমিন তুষার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে।
গোপালগঞ্জের যে উদ্ধৃত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শুধু যে সড়ক পথে কারফিউর জন্য জারি করা হয়েছে সেই জায়গা থেকে শুধু যে সড়ক পথে নিরাপত্তা নিশ্চিতের কাজ করা হচ্ছে তাই কিন্তু নয়, নৌপথেও কিন্তু নৌযানগুলো থেকে শুরু করে এগুলো কিন্তু নিশ্চিত করার কাজ করা হচ্ছে যেন কোনো ধরনের নিরাপত্তা হানি না ঘটে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নৌবাহিনীর এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যে টহল কার্যক্রম সেটা কিন্তু চলছে এবং তারা শুধু যে এই জায়গাতে নয়, নৌপথ দিয়ে যেভাবে যত জায়গা রয়েছে এবং বিভিন্ন নৌযানে তারা আসলে চেকিং করেছেন, তারা আসলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেগুলো করা দরকার সেগুলো তারা আসলে করেছেন, এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি। এর বাইরেও আমরা যদি বলি, এই এখন 2:07 বাজছে, অর্থাৎ দ্বিতীয় ধাপের রয়েছে, দ্বিতীয় ধাপের যে কারফিউ চলছে সেই কারফিউ কিন্তু আবারও শুরু হয়ে গেছে বিরতির পর এবং আজকে সন্ধ্যা 6টার দিকে আর পর্যন্ত এই কারফিউ মানে মোটামুটি রয়েছে। যদিও বলা হয়েছে যে পরবর্তী যেই নির্দেশনা সেটি না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে, তবে আমরা যেমনটা জানতে পেরেছি যে 6টার দিকে আবারও এই কারফিউ ব্যাপারে একটি আনুষ্ঠানিক ব্রিফ হতে পারে। সেখানে আসলে সেই কারফিউ জারি থাকবে কি থাকবে না সেটি নিয়ে আসলে আলোচনা হবার পরে, ঊর্ধ্বতন থেকে আলোচনা হবার পরে সেটি কিন্তু জানানো হবে। এবং আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি এবং র্যাব সদস্যদেরকেও আমরা দেখেছি বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি ভবনগুলো রয়েছে সেগুলো নিরাপত্তায় কাজ করতে। এছাড়াও দর্শক, আপনারা জানেন যে 75 জনের তালিকা সহ প্রায় অজ্ঞাতনামা 400 জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে কিন্তু একটি মামলা কিন্তু 16 তারিখের ঘটনায় করেছেন এবং যেই এখনো পর্যন্ত যদি নিহতের সংখ্যাটা বলি, এই ঘটনার সংখ্যাটা আমরা এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর সংবাদ কিন্তু আমরা পেয়েছি। এর বাইরেও কিন্তু যেহেতু এরকম একটি অবস্থা হয়েছে সেই জায়গা থেকে এবং এই যে 2 ঘন্টা, এই যে 3 ঘন্টার যে শিথিল অথবা বা কারফিউ যে বন্ধ ছিল সেই জায়গাটা যদি বলি, সে সময় কিন্তু আমরা দেখেছি যে দোকানপাটগুলো খোলা ছিল এবং বিশেষ করে যারা আসলে মুসল্লিরা ছিলেন তারা কিন্তু এই মাঝখানে ওই সময়টার মধ্যে তাদের নামাজ সেরে নিয়েছেন এবং হয়তো এই নামাজের জন্য এই কারফিউ শিথিল করা হয়েছিল। এবং সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু পরিস্থিতি স্বাভাবিকের পথে আর কারফিউ যেন না বাড়ানো হয় এমন আবেদন কিন্তু তারা আসলে করেছেন। তো এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ তথ্য। গোপালগঞ্জ পরিস্থিতির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম, সেখানে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল আমিন তুষার। এদিকে হামলা করে জাতীয় নাগরিক পার্টিকে দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। মুজিববাদ নির্মূল করার আগ পর্যন্ত এ লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এনসিপির। মুন্সিগঞ্জে জুলাই পদযাত্রায় উপস্থিত হয়ে কথা বলেন নেতারা। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে শুক্রবার সকাল থেকেই মুন্সিগঞ্জ শহীদ মিনারের সামনে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে সেখান থেকে বের করা হয় পদযাত্রা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় সুপার মার্কেট এলাকায়। পরে সেখানকার পথসভায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। এনসিপিকে ঘিরে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে নেতারা সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি শেখ হাসিনা দ্রুত বিচারের দাবি জানান তারা। যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র হামলার পরিকল্পনা করছে তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। হামলা করে এনসিপিকে দমানো যাবে না উল্লেখ করে মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতব। আমরা আমাদের সাথে উপরালা রয়েছে, নিচে বাংলাদেশের জনগণ রয়েছে, আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী জনগণ। মুন্সিগঞ্জের নদী ভাঙন, অবৈধ বালু উত্তোলন সহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এনসিপি নেতারা। নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।
ষড়যন্ত্র করে অনেকে চোরাই পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। দেশে এখনও ফ্যাসিস্টের দোসররা সক্রিয় জানিয়ে তারা বলেন, গোপালগঞ্জের ঘটনা তারই প্রমাণ। বিশৃঙ্খলা সৃষ্টি করে কারা জাতীয় নির্বাচন পেছাতে চায় তাদেরও খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে পতিত আওয়ামী লীগের সমর্থক ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার নিয়ে উত্তপ্ত রাজনীতির ময়দান। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, গোপালগঞ্জের মতো ঘটনা ঘটিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার পথে বাধা সৃষ্টি করে কারা সরকারকে ব্যর্থ করতে চাইছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কি করে একদল ঘাতকের হাতে এই এনসিপির তরুণ নেতাদেরকে হাতে তুলে দিয়েছেন? আপনাদের গোয়েন্দা কি এত ব্যর্থ? আপনাদের কি কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না? ষড়যন্ত্রকারীরাই চাইবে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয়। কারা টাকা দিয়ে এই গোপালগঞ্জে এই সহিংসতা সৃষ্টি করেছে তাদের খুঁজে বের করতে হবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ষড়যন্ত্রের মাধ্যমে কেউ কেউ চোরাই পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এমন অভিযোগ করে তিনি বলেন, অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা আজীবনের জন্য ক্ষমতায় এসেছেন। অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন। কেউ আগামী দিনে চোরা পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন, চিন্তা করছেন, সেটিও ইনশাআল্লাহ গণতন্ত্রকামী মানুষ হতে দেবে না। দেশে এখনো ফ্যাসিস্ট রাজে সক্রিয় গোপালগঞ্জের ঘটনাই তার প্রমাণ বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নানা ইস্যুতে সাম্প্রতিক সময়ে ফুটে উঠছে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান। যদিও এটিকে বিরোধ নয়, এখনও মতভিন্নতা হিসেবে দেখতে চান রাজনীতিকরা। স্বীকার করছেন, ঐক্যে ফাটল ধরলে নতুন সংকটে পড়তে পারে দেশ, বিলম্বিত হতে পারে গণতান্ত্রিক যাত্রা পথে ফেরা। তাই কোনো ইস্যুতে অনড় না থেকে দলগুলোর একে অন্যকে ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। একজন বিশ্লেষক বলেছেন, এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সরকারও। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। মাঠের স্লোগান, মঞ্চের বক্তব্য কিংবা টেবিলের আলোচনা সবখানি এখন কম বেশি দূরত্ব দৃশ্যমান হচ্ছে সেই সব রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যারা শেখ হাসিনা সরকার পতনের অভিন্ন লক্ষ্যে গত জুলাইয়ে ছিল একই প্ল্যাটফর্মে। চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। কোন কোন দল 5ই আগস্ট হাসিনার বিদায়ের পর ওনারা দেশের মালিক বনে গেছে। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। জনমনে প্রশ্ন, বছর ব্যবধানে তবে কি ফাটল ধরেছে দলগুলোর ঐক্যে? যদিও বিভিন্ন ইস্যুতে বিপরীতমুখী অবস্থানকে বড় ধরনের বিভেদ নয়, বরং মতের ভিন্নতা হিসেবেই এখনো দেখছেন নেতারা। তাদের মতে দলগুলোর কর্মসূচি, নীতি, এজেন্ডায় ভিন্নতা থাকেই স্বাভাবিক, আর গণতান্ত্রিক সে মূল্যবোধের প্রতিফলনই দেখা যাচ্ছে রাজনীতির মাঠে। প্রত্যেক দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, দূরত্বের কিছু নাই। এই জন্য এটা ভিন্ন ভিন্ন দল হয়েছে। যে জায়গাগুলোতে ঐক্যমত হওয়া সম্ভব সেখানে হবে, এর বাইরে যেটা থাকবে তারা জনগণের কাছে আমাদেরকে সবাইকে যেতে হবে। তথ্যগত জায়গায়, পলিসিগত জায়গায় আমাদের মধ্যে ডিবেটের জায়গা থাকবে। আমাদের মধ্যে বিভিন্ন কাজগুলো কতটা ভালোভাবে জনগণের কাছে উপস্থাপন করা যায় সেই বিষয়গুলো আমাদের রাজনীতির প্রধানতম এজেন্ডা হয়ে উঠবে। রাজনীতিতে প্রতিযোগিতার জায়গা থাকবে, কিন্তু সেটা যেন বিদ্বেষের জায়গায় চর্চা না হয়। দল ভিন্ন হলে মতদ্বৈততা থাকতে পারে,
তবে এটা যেন মতবিরোধে পরিণত না হয়। সেই জায়গায় যে আমরা সবাই দায়িত্বশীল হতাম, তাহলে মতবিরোধের জায়গাটা বা পাল্টাপাল্টি আক্রমণের জায়গাটা হয়তো এড়িয়ে যাওয়া যেত। তবে বিভেদ অনৈক্য বাড়লে যে নতুন সংকটে পড়বে দেশ, এমনটা মনে করেন রাজনৈতিক নেতারাও। তাই বাড়ছে ঐক্যের তাগিদও। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যেন পেশি শক্তি নির্ভর না হয়। দেশের প্রশ্নে জনগণের স্বার্থে যদি এক সুরে কথা না বলতে পারে, তাহলে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে আছে, সেগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। যেখানে ঐক্যমত হবে না, ওইটাকে আপনি যদি বেশি দিন ওইটা নিয়ে যদি বেশি নিজেদের মধ্যে কেবল দর কষাকষি করতে সময় নষ্ট করেন, গণতন্ত্র কিন্তু অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন ছাড়া, বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার ছাড়া, গণতান্ত্রিক অর্ডার ছাড়া আগামী দিনের বাংলাদেশের কোনো পরিবর্তন সম্ভব না। বড় ধরনের সংকটের জন্ম না দেয়াই আমাদের কাম্য, কারণ এই জন্য এত রক্ত দেওয়া হয়নি। আমরা এখন নির্মাণের পথে আগাতে চাই। সেজন্য সংকট বা মহাসংকটের দিকে দেশ যেতে আবার দাবিত হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে, রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে নিজ নিজ কর্মসূচি নিয়ে আমাদেরকে মাঠে প্রতিযোগিতা করতে হবে। অশুভ প্রতিযোগিতা কখনো ভালো সুফল আনবে না। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর যেমন পরস্পরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, তেমনি ভূমিকা রাখতে পারে সরকারও। একটা ছোট্ট বিষয়কে যদি আপনি অ্যাড্রেস না করেন, সমাধান না করেন সংকটের, তখন সেই সংকটটা বড় হয়ে যেতে পারে। এটা ডক্টর ইউনূসকে উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক দলগুলো যেন বাউন্ডারি ক্রস না করে, অথবা বড় দল হিসেবে বিএনপির দিক থেকেও একটা চেষ্টা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মত পথের ভিন্নতা থাকবেই, তবে প্রাধান্য দিতে হবে জাতীয় স্বার্থকে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গত বছর এই দিনে দেশ জুড়ে পালিত হয় কমপ্লিট শাটডাউন। শাটডাউন ঠেকাতে সারা দেশে বিজিবি মোতায়েন করে হাসিনা সরকার। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় ছাত্রলীগ আর পুলিশের। এদিন মারা যান 29 জন আর আহত হন অন্তত 3000 মানুষ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের পর এদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরোদমে মাঠে নেমে সফল করে শাটডাউন কর্মসূচি। ততদিনে ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছেন বহু শ্রেণী পেশার মানুষ। কি ঘটেছিল রক্তাক্ত জুলাইয়ের এই দিনে, বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে সাড়া দিয়ে মাঠে নামে 47 জেলার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ঘরে বসে থাকেনি স্কুল কলেজের শিশুরাও। এদিকে শাটডাউন ঠেকাতে সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিক সহ 29 জন নিহত হন এবং আহত হন অন্তত 3000। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় সরকার, কিন্তু আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কোনো সংলাপ নয়। 500-600 মানুষ প্রতিদিন মানুষের লাশের মিছিল বাড়ছে এবং আরো মানুষ রাস্তায় নামতেছে শহীদ হওয়ার জন্য। সেইখানে আসলে আমাদের বেঁচে থাকার ইচ্ছা বা আমাদের সেই জীবন আসলে গুরুত্বপূর্ণ ছিল না। রাতেও জরুরি সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয়। এদিকে রাত 9টার দিকে সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেয় সরকার। গুজব ঠেকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই সোশ্যাল মিডিয়াটাকে, প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব, মিথ্যা অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী। এদিন শিক্ষার্থীদের তরফ থেকে সন্তানদের পাশে অভিভাবকদেরও মাঠে আসার আহ্বান জানানো হয়। মানুষ রক্ত দিচ্ছে, শিশুরা রাস্তায় নেমে যাচ্ছে, এটা তো অনেক বড় একটা দায়বদ্ধতা যে মানুষ আমার জন্য রক্ত দিয়ে আস্থাটা রাখতে পারেনি, সেই আস্থাটা মানুষ আমাদের উপর রাখছে। দিনভর চলমান সংঘর্ষের রেশ ছিল গভীর রাত পর্যন্ত। শনি রাস্তার কাজলা সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকার সড়কে রাতভর আগুন জ্বলতে থাকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের বর্ষপূর্তি আজ।
দিনটি স্মরণে 1 GB ডাটা ফ্রি পাচ্ছেন মোবাইল গ্রাহকরা। বিটিআরসি বলছে 5 দিন মেয়াদে গ্রাহককে এই ডাটা অফার করতে হবে। নির্দেশনা মেনে মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে গত বছরের 18 জুলাই দমন পীড়নের সময় দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ব্রডব্যান্ড 5 দিন আর মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয় 10 দিন। এতে শুধু তথ্য প্রযুক্তি এবং ই-কমার্স খাতে ক্ষতি হয় 2000 কোটি টাকার বেশি। ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায় এবং একই সাথে আমাদের ব্যবসায়িক যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করে। ওই ঘটনার বর্ষপূর্তি পালনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। 18 জুলাই মধ্যরাত থেকে 11,76,00,000 মোবাইল ইন্টারনেট গ্রাহককে বিনামূল্যে 5 দিন মেয়াদে 1 GB ডাটা অফারের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। মধ্যরাত থেকে সিদ্ধান্ত কার্যকর করেছে মোবাইল অপারেটররা। এ বিষয়ে জানাতে গ্রাহককে পাঠানো হচ্ছে খুদে বার্তা। বিনামূল্যের এই ডাটা পেতে গ্রামীণ ফোনে *121*1807#, রবির *4*1807#, বাংলা লিংকের *121*1807# এবং টেলিটকের *111*1807# এই নম্বরে ডায়াল করতে হবে। আমাদের যে সাবস্ক্রাইবার ওনাদেরকে আমরা SMS এর মাধ্যমে জানিয়েছি এবং এটা অ্যাভেল করতে তারা মাইজিপি বা USSD দুইটা প্ল্যাটফর্ম থেকে করবেন এবং সেই ডিরেকশনগুলো তাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। প্রত্যেকটা মেগাবাইট ডেটার ক্যাপাসিটি তৈরি করতেও কিন্তু আমাদেরকে প্রচুর ইনভেস্ট করতে হয়। তো এই কারণে এই ডিসিশনগুলো যদি আমাদের সাথে একটু আলোচনা করে নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে আমরা আরো বেটারভাবে এই জিনিসগুলো ডিজাইন করতে পারবো। বিনামূল্যের এই ডাটা করমুক্ত হবে কিনা তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 3 লাখ টাকা জমা দিলে 40 দিন পর হবে 10 লাখ, এমন প্রলোভনে মিস্ট্রাল AI নামে একটি ভুইফোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন 5-6 লাখ মানুষ। এর মধ্যে গাজীপুরেই আছেন 2000 মানুষ। মাত্র 2 মাসে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা কোম্পানিটির মালিক হিসেবে তুলে ধরা হয় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসকে। প্রতারক চক্রকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। জুনায়েদ জুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। মালিক বিল গেটস, যিনি একাধিকবার সারা বিশ্বের জমকালো আয়োজনে অংশ নেয়া এরা সবাই মিস্ট্রাল AI নামের একটি প্রতিষ্ঠানের সদস্য। চলতি বছর জুনে এই আয়োজনটি সম্পন্ন হয়েছে গাজীপুরের একটি নামকরা রেস্টুরেন্টে। আমি অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সংস্থা আছি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক। প্রতিষ্ঠানটিতে 3 লাখ টাকা জমা দিলে 40 দিন পর তা 10 লাখে রূপ নেবে, এমন প্রলোভনে বিনিয়োগ করেছেন শত শত মানুষ। আমার বর্তমান বিনিয়োগ আছে 4 লক্ষ টাকা। আশ্চর্যের বিষয়, অনলাইনে কার্যক্রম চালানো প্রতিষ্ঠানটির মালিক নাকি বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালীদের একজন বিল গেটস। মাত্র 2 মাসের ব্যবধানে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। তথ্য বলছে গাজীপুর থেকেই প্রায় 2000 মানুষ বিনিয়োগ করেছেন এই প্রতিষ্ঠানে। নিরুপায় হয়ে যাদের বেশিরভাগই এখন ঘুরছেন পুলিশের দ্বারে দ্বারে। আমরা যে বড় অ্যামাউন্টগুলো যেগুলো লাগাইছি মানে ইনভেস্ট করছি সেই প্রোডাক্টগুলো আমাদের আটকে গেছে। অ্যাপসে কোনো কাজ করছে না, টাকা উত্তোলন করতে পারতেছি না। বিনিয়োগের টাকা নিয়ে আত্মগোপনে যাওয়ার আগেই অভিযুক্তদের সঙ্গে কথা হয় সময় সংবাদের। ISO সনদপত্র এটা আমাকে দেখিয়েছে, কিন্তু বাংলাদেশের বিষয়টা যে অনুমোদনের কাগজপত্র আমাকে দেখাতে পারেনি। বিনিয়োগকারীদের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সারা দেশ থেকে বিনিয়োগ করেছেন প্রায় 5 থেকে 6 লাখ মানুষ। পুলিশ বলছে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আগে থেকে এ ধরনের ওয়াকিবহাল ছিলাম না, যেহেতু আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। এখন যেহেতু অভিযোগ দিয়েছে, আমরা তদন্ত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেব। শুধু অর্থ আত্মসাৎই নয়, রাতারাতি ওজন বৃদ্ধির প্রলোভন দেখিয়ে অনলাইনে মুরগির ওষুধ বিক্রি সহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। মুন্সিগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের 51% পদই খালি। কেন্দ্রগুলোতে জন্ম নিয়ন্ত্রণ উপকরণ এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পর্যাপ্ত ওষুধ নেই। এতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তবে কর্তৃপক্ষ বলছে তারা জেলাব্যাপী কার্যক্রম চলমান রেখেছেন। দ্রুত সমস্যা সমাধানের আশা তাদের। নাসরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
তৃণমূল পর্যন্ত ছড়িয়ে আছে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম। জন্ম বিরতিকরণ ছাড়াও মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর কিশোরীদের সচেতন করার দায়িত্বে বিভাগটি। পরিকল্পিত পরিবার এবং বাল্যবিয়ে বন্ধেও গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে এই বিভাগের কাজ করার কথা। কিন্তু মুন্সিগঞ্জের ৬৮ ইউনিয়নের মধ্যে ৫৮ ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও ৩টি ব্যবহার অনুপযোগী আর 15টি বেশি জরাজীর্ণ। ৯ মাস যাবৎ আমাদের কোনো পরিবার পরিকল্পনা বিতরণ সামগ্রী নাই। লোকবলের অভাব, একটা FWB আমরা ২-৩টা সেন্টারে কাজ করি। তৃণমূল পর্যায়ে নাগরিক সেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন বলে জানায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। কোনো কেন্দ্রে কিন্তু আমরা বন্ধ রাখছি না। তাহলে এখন প্রশ্ন আসে, তাহলে কীভাবে আমরা জনবল নেই 50%? এটা হচ্ছে যে আমার ইউনিয়ন লেভেলে আমার SSCU FWV 2 ক্যাটাগরির লোক আছে যারা একটা কেন্দ্রকে সচল রাখে। জেলার পরিবার পরিকল্পনা বিভাগের 760 জন জনবলের মধ্যে 384টি পদই খালি রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নারায়ণগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল 30টি দোকান, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকালে শহরের চাষাড়ায় সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে একটি ব্যাটারি দোকানে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে মালামাল সহ পুড়ে ছাই হয় 30টি দোকান, তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। আহতদেরকে নিয়ে জুলাই আগস্টে গণহত্যার বিচার সহ গত পরশুদিন গোপালগঞ্জে যে এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে, সেই হামলার বিচারের দাবিতে এবং যারা জড়িত রয়েছেন তাদের গ্রেফতারের দাবিতে জুমা পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফতে মজলিসের যে বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং এই বিক্ষোভ কর্মসূচির পরে তারা মিছিল বের করবে। অর্থাৎ বায়তুল মোকাররম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় হয়ে সেটি কাকরাইলির দিকে যাওয়ার কথা রয়েছে বলে আমাদের যারা আয়োজক রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশ চলছে। যারা নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য দিচ্ছেন, তারা বলার চেষ্টা করছেন যে এই যে গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগের লোকজন যারা এনসিপির যে হামলা করেছে, এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করেছে এবং আবারও যে ফ্যাসিবাদের পুনরুত্থানের যে শঙ্কা তারা দেখছেন, সেই শঙ্কার জন্য সরকারের কঠোর সমালোচনা তারা করছেন। পাশাপাশি তারা বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনী সেই গোপালগঞ্জে যথাযথ দায়িত্ব পালন করেননি এবং যথাযথ দায়িত্ব পালন না করার কারণে এই ধরনের হামলার হতে হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি ব্যর্থ হয়েছে হামলা হয়েছে গোপালগঞ্জে সেই হামলা ঠেকানোর জন্য। এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার তারা সমালোচনা করছেন, পাশাপাশি সরকারকে বলছেন যে যাতে করে আইনশৃঙ্খলার পরিস্থিতি আরও উন্নত হয় এবং এই ধরনের যে হামলা এবং ফ্যাসিবাদের পুনরুত্থানের যেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়ার জন্য তারা বারবার করে বলছেন। এছাড়া সন্ত্রাসী, চাঁদাবাজি, অন্যান্য যে সমস্ত বিষয় তারা সমালোচনা করছেন এবং সব বিষয় নিয়ে কিন্তু সরকারকে কঠোর হওয়ার জন্য তারা যে বার্তা, সেই বার্তাটি তারা দিচ্ছেন। তো এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ চলছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে। বিক্ষোভ সমাবেশ পরবর্তী তারা বিক্ষোভ মিছিল করবে এবং কিছুক্ষণ আগে খেলাফত মজলিসও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এবং বিক্ষোভ মিছিল তারা পালন করেছে এখানে। তো এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিক্ষোভ সমাবেশ সেটি চলছে। তো এই ছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে আমার হাতে সবশেষ। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বায়তুল মোকাররমের সামনে। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোহা খান তামিম। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ভরা মৌসুম আর সরবরাহ ভালো হওয়া থাকলেও চড়া ইলিশের বাজার, এতে অসন্তুষ্ট ক্রেতারা। এদিকে টানা বৃষ্টির কারণে কেজিতে 10 থেকে 50 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। ভরা মৌসুমে ইলিশ কেনার অপেক্ষায় থাকা সাধারণ ক্রেতার আশায় এবারও গুড়ে বালি চড়া এই মাছের দাম। 1.5 কেজি ওজনের প্রতি কেজি ইলিশের দাম চড়েছে 2800 থেকে 3000 টাকা পর্যন্ত। অতিরিক্ত দামে বিক্রি হওয়াতে অসন্তুষ্ট ক্রেতারা। 1 কেজি মাছ আজকের বাজারে 2400 টাকা, বেশিরভাগই 700 গ্রাম, 600 গ্রাম, 500 গ্রাম এটি আমদানি পড়ছে। এর দাম 1600-1700 টাকা কেজি বেচতেছে। ইলিশের দাম তো মানুষের নাগালের বাইরে। এখন 1200-1500 হলে আমরা খাইতে পারতাম সাধারণ মানুষ। এখন আমাদের জন্য খাওয়া
সম্ভব না। এদিকে সপ্তাহ ব্যবধানে প্রোটিনের সবচেয়ে সাশ্রয়ী উৎস ব্রয়লার মুরগির বাজারও ঊর্ধ্বমুখী। প্রতি কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। তবে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে অন্যান্য মুরগির দামও। গত সপ্তাহে দিয়েছে 150 টাকা, এই সপ্তাহে চাচ্ছে 180, 90, 200। তারপরে কক সোনালি যেটা ওটা চেয়েছে আপনার গত সপ্তাহে নিয়েছি 250 টাকা, 320 টাকা চাচ্ছেন। বৃষ্টি বাদলের কারণে মনে করেন খামারগুলো গাড়ি যাইতে পারে না, মাল আসতে পারে না, এই কারণে। টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। তবে 50 টাকা পর্যন্ত বেড়েছে শসা ও বেগুনের দাম। সরবরাহ কম, এই কারণে সবজিটার দাম বেশি। বেগুনের দাম 120 টাকা, বেগুন সরবরাহ কম, এই কারণে দামটা একটু বাড়তি। বৃষ্টির কারণে সব সবজির দামই মনে হয় বেড়ে গেছে। সাধারণ মানুষের তো সমস্যা, বেতন তো আর বাড়ে না। যারা সাধারণ পরিবার আছে, দৈনন্দিন যারা কেনাকাটা খায়, তাদের সমস্যা হয়। তবে উচ্চ মূল্যেই স্থির রয়েছে চালের বাজার। মিনিকেট 74 থেকে 80 টাকা আর আটাশ চাল বিক্রি হচ্ছে 56 টাকা কেজিতে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীর শাকসবজির খ্যাতি রয়েছে দেশব্যাপী, যাচ্ছে বিদেশেও। তবে সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বাড়ছে কৃষকদের। এদিকে উৎপাদন বৃদ্ধির প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গ্রীষ্মকালীন সবজি চাষে জমিতে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর চাষিরা। ঝিঙ্গে, কাকরোল, ঢেঁড়স, করলা, কুমড়া, বেগুন থেকে শুরু করে নানা জাতের সবজি রয়েছে মাঠে। এছাড়াও 12 মাসি লাউ, ফুলকপি থেকে শুরু করে সব ধরনের চারাও পাওয়া যায় এখানে। নরসিংদী জেলায় উৎপাদিত এসব শাকসবজির খ্যাতি রয়েছে দেশব্যাপী। এখানকার প্রায় 70% সবজিই যায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, হয় রফতানিও। তবে সিন্ডিকেটের কারণে ভালো দাম না পাওয়ার অভিযোগ রয়েছে কৃষকদের। সেই সঙ্গে রয়েছে কীটনাশক থেকে শুরু করে ওষুধের বাড়তি দামে উৎপাদন খরচ না ওঠার দাবিও। মধ্যস্থ যারা নিয়ে কিনা বিক্রি করে, এরা সিন্ডিকেট বাজার করে এরা দাম ডাবল বেছে। এখন বাজার ভালো আছে আপনার, কয়দিন আগে বাজার মাইরে ছিল, হ্যাঁ কাকড় 15 টাকা 20 টাকা ছিল। খুচরা ব্যস্ত আছে, আর তো দেখি 60 টাকা 70 টাকা করে ব্যস্ত আছে, কিন্তু আমরা তো কৃষক পাইতাছি না। ওষুধ অতিরিক্ত দাম, সার অক্সিজেনের অতিরিক্ত দাম, এটা দিয়া খরচ দিয়ে আমরা কিনেও তো আমরা চল্লা খাইয়ে যেতে পারি, আমরা পুরাটা পাই না। গৃহস্থ আমদানিও কম হয় তখন বাজার চড়াতে হয়, আবার যখন আমদানি বেশি গৃহস্থ হয় তখন বাজার দুনিয়া। তবে কৃষি বিভাগ বলছে প্রশিক্ষণ দেয়া সহ সব ধরনের সহযোগিতা করছেন তারা। এবছর আমাদের অতিবৃষ্টি হয় নাই, আবার বৃষ্টিও থেকে বৃষ্টি হচ্ছে, যে কারণে নরসিংদীর সবজির ফলন এবার ভালো। আমরা কৃষকদেরকে এই সবজি উৎপাদন এবং রপ্তানির বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। জেলার সবচেয়ে বেশি সবজি আবাদ হয় শিবপুর, রায়পুরা ও বেলাবো উপজেলায়। কৃষি বিভাগের তথ্য, এবছর 6 উপজেলায় 7075 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ করা হয়েছে। সময় সংবাদ, নরসিংদী। এবার দেশের বাইরের খবর। সিরিয়ার বেদুইনদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিকে রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। নিন্দার ঝড় উঠেছে যুক্তরাষ্ট্র, চীন ও কাতারেও। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থার তথ্য মতে সিরিয়ায় টানা কয়েকদিনের সংঘর্ষে প্রায় 600 মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েদা থেকে পিছু হটে দেশটির সরকারি বাহিনী। নতুন যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তাদের এই পদক্ষেপ বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এ ঘটনার পর সিরিয়ায় বেদুইনদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর শুক্রবার ফের প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানোর পরিকল্পনা নেয় সারা প্রশাসন। এদিকে ড্রুজ, বেদুইন আর সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ে কয়েকশো মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, যাদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের। এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতি আরও ঘোলাটে করেছে বলেও দাবি তাদের। তবে ইসরায়েলি সেনাদের দাবি দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেই হামলা চালিয়েছে তারা। যদিও দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সিরিয়ার বিভাজন কখনো তুরস্ক মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেন এরদোয়ান। একই দিন সিরিয়ার সহিংসতার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সিরিয়ার সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে, যাতে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সংহতির বিষয়েও আলোচনা চালিয়ে যাওয়া যায়। সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলা দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত উল্লেখ করে নিন্দা জানিয়েছে কাতারের আমির। আর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবিলম্বে হামলা বন্ধ করতে বলছে চীন। মৌসুমীর সাথী, সময় সংবাদ।
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। পাকিস্তানে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 178 জন, আহত 3 শতাধিক। দক্ষিণ কোরিয়াতে টানা বর্ষণে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশটিতে প্রবল বর্ষণে মৃত্যু হয়েছে 4 জনের। এদিকে যুক্তরাষ্ট্রের কানসাস শহরও রাতভর বৃষ্টিতে প্লাবিত হয়েছে। পাকিস্তানে টানা বর্ষণের পাশাপাশি বন্যায় বিপর্যস্ত জনজীবন। দেশটিতে জুনের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন বহু মানুষ। মূলত বৃষ্টির তোড়ে সৃষ্ট বন্যা আর দুর্বল ঘরবাড়ির ছাদ ধসে এসব প্রাণহানি। দেশটির পাঞ্জাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর, পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আবহাওয়া দফতর জানায় বৃষ্টি আরও 3 দিন চলতে পারে। দক্ষিণ কোরিয়ায়ও টানা বর্ষণের কারণে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ঘটেছে হতাহতের ঘটনা। এমন পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরে বহু মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের চুংচিয়ং অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয় বলে জানায় আবহাওয়া অফিস। প্লাবিত হয় বহু রাস্তাঘাট ও ঘরবাড়ি। বন্যা কবলিত উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এমন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের কানসাস শহরেও রাতভর টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে মহাসড়ক ও শহরাঞ্চল। 8 ইঞ্চির বেশি বৃষ্টিতে সড়কে আটকে পড়েন বহু মানুষ। উদ্ধারকর্মীরা কোমর সমান পানিতে নেমে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। সব প্রতিকূলতা উপেক্ষা করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ স্মরণে প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। সারা দেশে এই প্রতিযোগিতায় অংশ নেন জুলাইয়ে আহত যোদ্ধা ও নিহতদের পরিবারের সদস্যরাও। নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্নে বুঁদ তরুণ প্রজন্ম। সে স্বপ্ন পূরণে জুলাই পুনর্জাগরণে বিভিন্ন কর্মসূচি চলছে দেশব্যাপী। তারই অংশ হিসেবে এবার শুরু হলো প্রতীকী ম্যারাথন। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী অনুষ্ঠিত হলো প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা। সকাল 7টায় চিন্মৈত্রী সম্মেলনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি হয়ে আবারও একই স্থানে এসে শেষ হয় ম্যারাথন, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন জুলাইয়ে আহত যোদ্ধারাও। নতুন বাংলাদেশ গড়তে এ ধরনের আয়োজনের মাধ্যমে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আজকে যখন আমি দৌড়াচ্ছিলাম, আমি পুরোটা কমপ্লিট করেছি, যদিও প্র্যাকটিস নেই, তারপরেও যখন দৌড়াচ্ছিলাম তখন আমার সাথে কয়েকজন আহত আমাকে সঙ্গ দিয়েছেন। এর মধ্যে একজন ছিলেন, এখানে হয়তো আছেন, যার পেটে গুলিবিদ্ধ, এখনও গুলিটা আছে। উনি সেটা নিয়ে আমার সাথে দৌড়েছেন এবং কমপ্লিট করেছেন। তো যখন 3 কিলোমিটার পরে মনে হচ্ছিল আর পারবো না, কিন্তু ওনাদেরকে দেখে মনে হয়েছে আমি তো সুস্থ, আমার জন্য তো কোনো অসুবিধা হওয়া উচিত না। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো। যত কষ্টই হোক এটা আমাদেরকে শেষ করতে হবে, যত সময় লাগুক আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা উজ্জীবিত রাখতে প্রতি বছর এমন প্রতিযোগিতা আয়োজনের দাবি সংশ্লিষ্টদের। তাজিন খন্দকার, সময় সংবাদ। পেন্ডুলামে ঝুলছে বরিশাল স্টেডিয়ামে বিপিএল এর ম্যাচ আয়োজনের পরিকল্পনা। গ্যালারিতে চেয়ার বসানোর কাজ শেষের পথে, কিন্তু এখনও বাকি মাঠ ও আউটফিল্ড সংস্কারের কাজ। বরিশালের বিভাগীয় কমিশনারের আশা ডিসেম্বরের আগে শেষ হবে এই কাজ। স্থানীয়দের দাবি দ্রুত সংস্কার শেষ করে বিপিএল দিয়ে নতুনভাবে যাত্রা শুরু হোক এই স্টেডিয়ামটির। সুজয় দাসের ক্যামেরায় রিফাতুল ইসলাম মিলনের রিপোর্ট। বিপিএল পরিচালনা করে তারা খুব সিরিয়াসলি দেখছে ব্যাপারটা। আমরা যে টার্গেট করেছি সেপ্টেম্বরের মধ্যে এই মাঠ রেডি হতে হবে। বিপিএল আর বরিশালকে এক সুতোয় মেলানোর চেষ্টায় বিসিবি। ঘরের মাঠে বিপিএল ম্যাচ দেখার স্বপ্ন বুকে লালন করছেন বরিশালবাসী। তবে এতে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বরিশাল স্টেডিয়ামের আউটফিল্ড সংস্কারের দ্বিতীয় দফার কাজ। চাহিদা অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান আউটফিল্ড সংস্কার না করায় পুনরায় 10-15 জন শ্রমিক নিয়ে শুরু হয় কাজ, যা এখনও চলমান। উইকেটের 30 গজের মাটি বালি ওঠালেও বাকি রয়েছে মাঠের বড় অংশ। আর এতেই বরিশালবাসীর বিপিএল ম্যাচ মাঠে বসে দেখার স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে গেছে। আমার ঠিক পেছনে বরিশাল স্টেডিয়ামের উইকেট, যা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য প্রস্তুত করা হয়েছে। তবে উইকেট প্রস্তুত হলেও এখনও প্রস্তুত হয়নি বরিশাল স্টেডিয়ামের আউটফিল্ড। পুনরায় এই আউটফিল্ড সংস্কারের কাজ আবার চালু করা হয়েছে। তবে কবে নাগাদ এই সংস্কার কাজ শেষ হবে তা এখনও নিশ্চিত নয়।
আউটফিল্ড সংস্কার ছাড়া বাকি কাজগুলো অনেকটাই শেষের পথে। গ্যালারিতে নদীর ঢেউয়ের আদলে চেয়ার বসানোর কাজ শেষ হয়েছে প্রায় 50%। মিডিয়া বক্স, ড্রেসিং রুম আর ভিআইপি গ্যালারির কাজও প্রায় শেষ দিকে। বসেছে জায়ান্ট স্ক্রিনও। স্থানীয়দের দাবি দ্রুত মাঠ সংস্কার করে বিপিএল দিয়ে নতুনভাবে যাত্রা শুরু হোক স্টেডিয়ামটির। যদি বরিশালে খেলা হয়, আমরা ঢাকা গিয়ে খেলা দেখা লাগবে না, এখানেই আমরা দেখতে পারবো। বিপিএল এর মতো একটা আসর যদি এই মাঠে হয়, তাহলে আমরা এইটুকু আশাবাদী যে আমাদের ক্রিকেটাররা আরো ডেভেলপ করতে পারবে। সংস্কার জটিলতার কারণ হিসেবে ঠিকাদারদের অবহেলাকে দুষছেন বিভাগীয় কমিশনার। তার চাওয়া দ্রুত গতিতে কাজ শেষ করে বিপিএল এর বিগ ম্যাচগুলো বরিশালে আয়োজন করা। যেহেতু ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে, আমি তো মনে করি যে বিপিএল এর একটা দুইটা খেলা না, ফাইনাল সহ সেমিফাইনাল অনেক খেলাই আমাদের বরিশালে বেনু হওয়া উচিত। তো আমরা আশা করছি যে খুব অল্প সময়ের ভিতর আমরা এই কাজটা শেষ করতে পারবো। এদিকে বিপিএল আয়োজনের আগে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করা নিয়ে আশাবাদী এনএসসিও। গ্রাউন্ডের কাজটি আমরা কিছুটা ত্রুটি পেয়েছিলাম আগে কাজে, সেই ত্রুটি রেকটিফাই করার কাজ চলছে। এটা আগামী 2-3 মাসের মধ্যে আমরা সম্পন্ন করতে পারবো। এনএসসি আশ্বাস দিলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিপিএল এর জন্য হাতে সময় আছে মাত্র 4 মাস। আউটফিল্ড সংস্কারের পর ঘাস লাগানোর কাজও বাকি। স্বল্প সময়ে যা শেষ করা কঠিন হয়ে দাঁড়াবে। শেষ পর্যন্ত বরিশালে বিপিএল এর ম্যাচ আয়োজন সম্ভব হয় কিনা সেটাই বড় প্রশ্ন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, বরিশাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। গোপালগঞ্জের সহিংসতায় প্রায় 500 জনকে আসামি করে মামলা। গুলিবিদ্ধ রিকশা চালক রমজানের মৃত্যুতে নিহত বেড়ে 5। দল না করেও রাজনীতি বলি দীপ্ত আর সোহেল, দাবি পরিবারের। হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতাদের। যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসী থাকবে সেখানেই প্রতিরোধের ডাক। এবং ষড়যন্ত্র করে চোরাই পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টায় অনেকে। অভিযোগ বিএনপি নেতাদের। বিশৃঙ্খলা করে কারা নির্বাচন পেছাতে চায় খুঁজে বের করার আহ্বান। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।